নমস্কার। আজকের ভিডিওর আমার দ্বিতীয় ভিডিওর বিষয়বস্তু কি সেটা আশা করি থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন। বিষয়টা মূলত এইটার ওপরই যে আমরা যেটা নিয়ে হয়তো খুব বেশি ভাবি না বা ভাবতে পছন্দ করি না, তাতে আমাদের মনটা খারাপ হয়ে যেতে পারে বা আমরা ডিমোটিভেটেড হয়ে যেতে পারি এরকম একটা ভেবে। যে আমরা সবাই কম বেশি আশাবাদী বলেই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কাজ করার প্রেরণা পাই, অনুপ্রেরণা পাই এবং আমাদের কিছু একটা লাইফে পারপাস আছে আমরা ধরে নিই। এবার যে জীবনে যতটুকুই সফল হোক না কেন, মূলত আমরা এরকম ধরে নিই যে সেটা অনেকাংশে আমাদেরই কৃতিত্ব। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে প্রেরণা যোগানোর ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে আমাদের পারিপার্শ্বিক সমাজ, আমাদের যে সোশ্যাল কন্ডিশনিংটা হয় সেখানে আমরা ধরে নিই বোধহয় যে নিশ্চয়ই আমি যতটুকু যে অর্জন করতে পেরেছি সেটুকু আমার সত্যি প্রাপ্য ছিল, আর যতটুকু অর্জন করতে পারিনি সেটা নিশ্চয়ই আমার প্রাপ্য ছিল না। কিন্তু এই বিষয়টাকেই একটু অন্যরকমভাবে নিরীক্ষণ করার ইচ্ছা থেকেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, সফলতা এই ব্যাপারে সবাই সহমত থাকে যে সফলতাটা সামান্য ভাগ্য প্রয়োজন হয় এবং মূলগতভাবে একজন নিজের কঠিন পরিশ্রমের দ্বারা সফল হতে পারে। এবং সবাই ধরে নেয় যে আমাদের চারপাশে যেসব সফলতা বা অসফলতার দৃষ্টান্তগুলো সেটা এইরকমই ভাবে এত সহজে সেগ্রিগেট বা শ্রেণীবিভাগ করা সম্ভব যে কিছু যারা সফল হয়নি, তথাকথিতভাবে সফল হয়নি বা তারা নিজেরা মনে করছে তারা অসফল জীবনে, তারা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় অনেক ভুল করেছিল বলেই সেটার মাসুল তাদের গুনতে হয়েছে, তারা যথেষ্ট পরিশ্রম করেনি। আর যারা করেছিল তারা সফল হতে পেরেছে এবং তারা নিজের চোখে হোক না হোক অন্য সমাজের চোখে সফল হতে পেরেছে এবং নিশ্চয়ই তারা সামান্য একটু ভাগ্যের সাহায্য পেয়েছে এবং ভাগ্য তাদেরকেই সহায়তা করে যারা সেটার প্রাপ্য যেটা হয়, যারা সেটার যোগ্য হয়, যারা সেই কঠিন পরিশ্রমটা করে ভাগ্য বুঝি তাদেরকেই সহায়তা করে। কিন্তু একটু ভেবে দেখুন যে আমরা পৃথিবীর যেখানে যে সময় জন্মাই না কেন, আমাদের জন্মের সময়ই এমন অনেক বিষয় যেগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না, সেগুলো কিন্তু আমাদের পুরো বাকি জীবনটা কীরকম হবে সেইটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। বলতে গেলে বহুলাংশে সেটাই নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, আমরা জন্মের সময় কোন দেশে জন্মাচ্ছি, হ্যাঁ, কোন আর্থিক বা সামাজিক স্তরে সমাজে জন্মাচ্ছি, হ্যাঁ, কতটা কোন লিঙ্গে জন্মাচ্ছি, আমাদের দেশের ক্ষেত্রে হলে কোন জাতে জন্মাচ্ছি, অন্য অনেক দেশের ক্ষেত্রে হলে কোন গাত্রবর্ণ বা চামড়ার রং কী নিয়ে জন্মাচ্ছি, কোন লিঙ্গে জন্মাচ্ছি, কোন ধর্মে জন্মাচ্ছি, এই সমস্ত কিছুর ওপর, এবং আমাদের বন্ধু কারা তৈরি হচ্ছে, কারা আমাদের প্রতিবেশী হচ্ছে, কারা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন হচ্ছে, কারা আমাদের বাবা মা হচ্ছে, এই সমস্ত কিছুর ওপর আমাদের ভাগ্য বহুলাংশে নির্ভর করে এবং এগুলোই মেন ফ্যাক্টর তৈরি করে দেয়। একটু ভাবলেই বুঝতে পারবেন। এবং এইটার ওপর অনেক সামাজিক এক্সপেরিমেন্ট বা এই ধরনের জিনিসপত্র হয়েছে, মানে বিশেষজ্ঞরাও জানার চেষ্টা করেছে যে সত্যি ভাগ্য কতটা কি জিনিস এবং তার প্রকৃতিটা কি এবং সেটা কতটা মানুষের হাতে থাকে আর কতটা কিসের ওপর নির্ভর করে। এখন মুশকিল হচ্ছে এই ব্যাপারে তারা সবাই সহমত যে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে, বিশেষ করে আমাদের যে সমাজ দেখনদারি সর্বস্ব এবং ফাঁপা অন্তঃসার শূন্য যেরকম একটা জীবন আমাদের দেশের তথাকথিত সফল মানুষরা যেরকমটা নিজেদের প্রজেক্ট করেন সমাজে, তাতে এই রকম একটা বিষয় নিয়ে খোলা মনে আলোচনা করতে গেলেও তারা বেশিরভাগই অত্যন্ত ট্রিগার্ড হয়ে যাবে, অত্যন্ত ক্ষুব্ধ বা হয়ে যাবেন বা ক্ষেপে যাবেন। তারা ভাববেন এটা যতই ব্যক্তি নিরপেক্ষ আলোচনা হোক, তারা ধরে নেবেন এটা কোনো না কোনোভাবে তাদের সম্মানের সাথে জড়িয়ে, তাদের যে ব্যক্তিগত পরিশ্রম বা চেষ্টা সেটাকে কোনো না কোনোভাবে ছোট করার একটা অপপ্রয়াস এটা ভাগ্যের ওপর। এবং সবথেকে বড় কথা, যারা সদ্য জীবন শুরু করেছে বা তৈরি স্তরে আছে, তারাও ধরে নেবে এটা তাদেরকে ডিমোটিভেট করার একটা প্রয়াস। সুতরাং তারা কেউ এই অপ্রিয় সত্যটার দিকে বেশি মনোনিবেশ করার চেষ্টা কেউ করবে না, সেটাকে তারা ক্ষতিকর বলেই মনে করবে। কিন্তু এই রকম একটা জায়গা থেকে দেখুন, আমাদের সংবিধানটা যখন তৈরি হলো সেই সময়ও আমাদের সংবিধান প্রণেতারা এই বিষয়টা মাথায় রেখে তাদের সামনে দুটো অপশান ছিল। এক হচ্ছে যে তারা সকলের জন্য একটা সাম্য, একটা সমাজে যাতে সকলের উন্নতি করার একটা সমান সুযোগ থাকে, সেই কারণে তাদের সামনে সুযোগ ছিল যে তারা মার্ক্সবাদ সমাজতন্ত্র, মার্ক্সীয় সমাজতন্ত্র বা এরকম কোন একটা দিকে যাবেন। কিন্তু তারা সেটা জাননি। তারা খুব সচেতনভাবে আমাদের দেশে ওরকম সম্পদের সাম্য তৈরি না করে তারা সুযোগের সাম্য তৈরি করতে চেয়েছেন। তাই
16 নম্বর অনুচ্ছেদে যে আমাদের সুযোগের সাম্যকে মৌলিক অধিকার রূপে প্রতিষ্ঠা করা হয়েছে, যে কেউ কেউ জীবনে কতটা সফল হবে, কতটা দূর অবধি যেতে পারবে, সেটা তার মেধা মানে মেরিট বা তার পোটেনশিয়াল নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করবে। সেটার ক্ষেত্রে তাকে সেই সমান সুযোগটা দেওয়ার জন্য রাষ্ট্র নানা রকম ব্যবস্থা নিতে পারে, কিন্তু সমান সম্পদে আমাদের সংবিধান চলবে না, সমান সম্পদের নীতিতে। এখন এটাকে বলা হয় গান্ধিয়ান সমাজতন্ত্র বা এরকম মার্ক্সীয় সমাজতন্ত্রের ঠিক উল্টো দিকে। এবং মার্ক্সীয় সমাজতন্ত্র যেমন নানা রকম সমালোচনায় বিদ্ধ হয়, তেমনি গান্ধিয়ান সমাজতন্ত্রেরও নিজস্ব অনেক লুপ হোলস, সীমাবদ্ধতা, সমালোচনা, নিন্দা মন্দ রয়েছে, কিন্তু সেইখানে আমি যাচ্ছি না। কিন্তু ধরুন একটা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে যে আজ থেকে 50 বছর আগে জন্মেছে, শুধু যদি এই সময়কালটাও আমরা দেখি তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্যালাসি বা একটা ভ্রান্ত ধারণার মধ্যে আমরা রয়েছি, যে বোধহয় আমাদের ভাগ্যটা বলে আদৌ সেরকম কিছু নেই, আমরা নিশ্চয়ই সমান সুযোগের সমতা সবাই উপভোগ করছি, কেউ কেউ যোগ্য নই, তারা সেটা পাচ্ছি না। এখন কে কেন যোগ্য নই সেটা বলতে গেলেও এখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস বা তাকে নিয়ে যে সিনেমাটা পরবর্তীকালে তৈরি করেছেন ঋতুপর্ণ ঘোষ, সেই সিনেমার একটা সংলাপ এক্ষেত্রে খুব মানে প্রাসঙ্গিক আমার মনে হয়, যে যেটাকে কোনোভাবেই খণ্ডন করা যুক্তি দিয়ে সম্ভব নয় বলে আমার মনে হয়। মানে সেইটা অনেকাংশে প্রতিফলিত করে যে আমাদের সমাজটা কতটা ডিস্টোপিয়ান তার একটা বাস্তবতাকে, যে যাহা কিছু সুখের সেটি সকলেরই প্রাপ্য ছিল, তাই এটা ঈর্ষার মধ্যে একটা লুকিয়ে থাকা সত্য। মানে ঈর্ষা জিনিসটাও পুরোপুরি ইললেজিটিমেট নয়, সেটার মধ্যে এই সত্যটা রয়েছে যে যেটা সুখের সেটা প্রত্যেকেরই প্রাপ্য ছিল মূলগতভাবে। কেউ এটা বলতে পারবে না যে অমুকের এটা প্রাপ্য নয় কারণ সে লোভী, সে এটা চেয়েছে বা সে এটা পেলে অপব্যবহার করতো তাই তার এটা প্রাপ্য নয়। তাহলে প্রশ্ন উঠে যাবে যে তাহলে সে ওরকমই বা নয় কেন? সে তো তাহলে ভ্রান্ত নীতিতে রয়েছে, যে সে যেরকম হলে ওইটা পেতে পারতো সেইটা বুঝি তাকে কেউ বলেনি, সে জানে না, তাই সে বোকার মতো অন্যরকম হয়ে সেইটা থেকে বঞ্চিত হয়েছে। তা তো ঠিক নয়। এখন আমাদের দেশে 9-এর দশক থেকে একটা বিরাট পরিবর্তন আসে। একটা মানুষের সমান সুযোগ উপভোগ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কিছু বেসিক রিসোর্স বা সম্পদ তার প্রয়োজন। একদম জন্ম থেকে বেড়ে ওঠার পর্যন্ত পেরেন্টাল কেয়ার ছাড়াও তার পড়াশোনা মানে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, এরকম একটা অনুকূল পরিবেশ যেখানে তার প্রতিভা, পরিশ্রম, এই সমস্ত কিছুর একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যেখানে সে পাবে, সেই সমস্ত কিছুর ওপর নির্ভর করে তার সুযোগের সাম্য। সমাজে কতটা স্বচ্ছতা রয়েছে, কতটা দুর্নীতি আছে, কতটা এই সমস্ত কিছুর উপর। এখন 9-এর দশকের শুরুতেই 1991-92 সালে আমাদের দেশে এলপিজি রিফর্মস হয়, যেটার মানেটা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্যেরও বাণিজ্যিকরণ তার সাথে ঘটে অনেকাংশে, একটু একটু করে। রাতারাতি বদল তো হয় না, একটু একটু করে বাণিজ্যিকরণ ঘটে। 9-এর দশকের শেষ থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিক্ষাকে কেন্দ্র করে প্রচুর কোচিং সেন্টারের রমরমা শুরু হয়ে যায় এবং কর্পোরেটের প্রবেশ ঘটে শিক্ষাক্ষেত্রে। ভারতের প্রবেশিকা পরীক্ষাগুলো, যেগুলোর ওপর নির্ভর করে পুরো শিক্ষা ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে বহুলাংশে, সেই প্রবেশিকা পরীক্ষাগুলো অনেকাংশে ওই কোচিং সেন্টার নির্ভর হয়ে গড়ে ওঠে এবং সেখানে একটা বটলনেক তৈরি হয়। কারণ আগের শতাব্দী থেকেই যারা বিশেষজ্ঞ, যারা জনসংখ্যা নিয়ে কাজ করে, যারা সরকারের নীতি নির্ধারক, যারা জনগণের ট্যাক্সের টাকায় প্রচুর মাইনে পেয়ে অনেক গবেষণা করে সরকারকে বিভিন্ন নীতি নির্ধারণের জন্য অনেক তথ্য দেন, বিশ্লেষণ দেন, তারা বলে দিয়েছিলেন যে এই ভারতের যে জনসংখ্যাটা সেটা এই শতাব্দীতে শুরুর দিকে এরকম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তরুণ যুব যে জনসংখ্যা সেটা ভারতেই থাকবে এবং তখন তুলনায় প্রাথমিকভাবে আমাদের চাকরি বা কর্মসংস্থানের ব্যাপক প্রয়োজন হবে এবং সেই কর্মসংস্থানটা আমরা যদি ঠিকমতো তাদেরকে স্কিল্ড করে যদি গড়ে তুলি তাহলে সেইটা একটা জনসংখ্যাগত সুবিধা ভারতের হাতে থাকবে, আপার হ্যান্ড থাকবে। ভারত সারা বিশ্বে নিয়ন্ত্রণ করার জায়গায় চলে আসবে, কারণ ভারত সেই জনসংখ্যাটাকে কাজে লাগিয়ে সারা বিশ্বে নিজেদের দ্রব্য, পণ্য, পরিষেবা এগুলোকে সাপ্লাই দিতে পারবে, যোগান দিতে পারবে, ঠিকঠাক শ্রমিকের, ঠিকঠাক সমস্ত কিছুর, সম্পদের। তো তার জন্য প্রাথমিকভাবে আমাদের প্রচুর কাজের সুযোগ তৈরি করতে হবে। আর তারপর যখন এই তরুণ যুব জনসংখ্যাটা তার কয়েক দশক পর যখন বুড়িয়ে যাবে, যখন তারা বয়স্ক হয়ে যাবে, তখন ভারতে প্রচুর হসপিটাল বা স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর বিনিয়োগের প্রয়োজন হবে। সেই অনুযায়ী যেন আমাদের নীতি তৈরি হয়। কিন্তু মুশকিলটা হলো
শিক্ষা আর স্বাস্থ্য এই দুটোর বাণিজ্যিকীকরণ ঘটার পর আস্তে আস্তে এই শতাব্দীর শুরু থেকে ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেল যে যে প্রবেশিকা পরীক্ষাগুলোর ওপর নির্ভর করে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ওপর নির্ভর করে আমাদের দেশে একজনের কেরিয়ার বা পেশা জীবিকা বাকি জীবনটা বহুলাংশে নির্ভর করছে, সেই জিনিসগুলোতে একটা বটলনেক তৈরি হয়ে যায় এবং সেখানে মেধার থেকে প্রতিভার থেকে বা তার প্রতিভার স্বাভাবিক বিচ্ছুরণ বিকাশ এই সমস্ত কিছুর থেকে তার প্রশিক্ষণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ বুঝতেই পারছেন এই প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষাগুলো তার আগে অবধি যখন এরকম বটলনেক ছিল না, এরকম বিশাল সংখ্যক ছাত্রছাত্রী এরকম সামান্য কিছু সিট বা সুযোগের জন্য অপেক্ষায় থাকতো না, সেই সময় এই প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষাগুলোতেও ডেসক্রিপটিভ পরীক্ষা হতো, ইঞ্জিনিয়ারিং মেডিকেলের মতো প্রবেশিকা পরীক্ষাগুলোতে পর্যন্ত, আইআইটির মতো প্রবেশিকা পরীক্ষাতেও পর্যন্ত তাদের বাংলা ইংরেজির ডেসক্রিপটিভ পরীক্ষা বা উত্তর লেখাধর্মী পরীক্ষার মাধ্যমে হতো এবং মোটামুটি নির্ভর করতো যে ছেলে বা মেয়েটা একটু বাকিদের থেকে এগিয়ে থাকবে, একটু প্রতিভায় মেধায় এগিয়ে থাকবে এবং সেই রকম একটা পড়াশোনা করার মতো তার অনুপ্রেরণা তার থাকবে, সেই রকম কেউ নিশ্চয়ই নিজের প্রতিভার জোরে সেই জায়গাটা দখল করে নেবে। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাই যে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায়, কোটা বা দক্ষিণ ভারতে এখন কোটার জায়গা, কোটাকে পিছনে ফেলে দিয়েছে হায়দ্রাবাদ। যত টপ 5 আইআইটিয়ান বেরোচ্ছে লাস্ট কয়েক বছরে সব মানে ওখানকার লোকেরা, হায়দ্রাবাদ কেন্দ্রিক লোকেরা, তেলেগুর লোকেরা এমনই সিলিকন ভ্যালির প্রতি মোহাবিষ্ট হয়ে গেছে, এখন ওটা এখন কোটার থেকেও এগিয়ে গেছে বলতে গেলে। তো এই রকম ধরনের বিভিন্ন জায়গা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য। দিল্লি, রাজেন্দ্রনগর, মুখার্জিনগর, এলাহাবাদ, পাটনা বা এখানে মেডিকেল জয়েন্টের জন্য কোটা বা এইসব হায়দ্রাবাদ এরকম, বা আমাদের কলকাতাও অনেকাংশে। তো এইখানে এবার আমরা দেখতে পেলাম সেই শিক্ষাও পণ্ডের মতো বিক্রি হচ্ছে এবং সেখানে প্রতিভা নয়, সেই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও প্রথম থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং যারা এরকম প্রত্যেক বছর বছর টপার বা সফল তথাকথিত লোককে তৈরি করতে পারছে, সেই রকম প্রশিক্ষকরাও পরিষ্কার বলে দিচ্ছে যে এখানে মেধার আদৌ সেরকম জায়গা নেই, বা তারা খানিকটা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থেও সেটা বলছে, সবাই সবাই যাতে ভর্তি হয়, সবাই যাতে আশাবাদী হয় যে তাদেরও সুযোগ আছে, কিন্তু তারা অনেকাংশে ভুল নয়। তো সেখানে এমসিকিউ ধর্মী এত লোককে যাতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়, তাড়াতাড়ি যাতে রেজাল্ট বার করা সম্ভব হয়, সেখানে সব কিছুতে এমসিকিউ এর প্রাধান্য এবং যারা বিশেষজ্ঞ, যারা সারা বিশ্বে এই বিষয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ জায়গা দখল করছেন, তারা বারবার করে বিভিন্ন জায়গায় বলছেন যে এরকম এমসিকিউ বা এতটা বেশি প্রশিক্ষণধর্মী ইয়েতে তো আদৌ একটা সিস্টেমের মধ্যে তো আদৌ সঠিক সেই পেশার উপযুক্ত লোক তৈরিই করা সম্ভব নয়। যেমন ধরুন আজকে আমাদের আইআইটি এন্ট্রান্স বা এই ধরনের বিভিন্ন এন্ট্রান্স এমন হয়েছে, এমন তার তৈরির যে প্রস্তুতি পর্ব, সেটা তো প্রথম কথা নাবতে নাবতে এমন জায়গায় চলে গেছে যে এখন আর শুধু আগের মতো ওই 1-2 বছরের পড়াশোনা করে সেই জায়গাটা তৈরি করা সম্ভব হচ্ছে না, তাকে 7-8 বছর আগে থেকে সেটার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। কম্পিটিশন বা প্রতিযোগিতা এমন জায়গায় চলে গেছে বা লোককে বোঝানো হচ্ছে সেই রকম। কিন্তু ধরুন আইনস্টাইন বা ওরকম ধরনের প্রতিভাবান লোকেরাও, ঘটনা এটাই যে তারা যদি এই প্রবেশিকা পরীক্ষাগুলোয় বসে, বহু ক্ষেত্রেই দেখা যাবে যে তারা হয়তো এটা ক্লিয়ার করতেই পারলেন না। তার একটা কারণ যে একাধিক বিষয় সেখানে বুঝপত্তি লাগবে, সেটা যদি ছেড়েও দিই। প্রথম ব্যাপার হচ্ছে যে সেখানে যে প্রশ্ন সাজানো হয় সেখানে এমন করেই সাজানো হয় এবং কোচিং সেন্টারের লোকেদের এতই, কোচিং সেন্টারের এই যে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটা গড়ে উঠেছে তার এতটাই প্রভাব সেখানে থাকে, তাদের মাথারা এক জায়গায় গিয়ে এমনই এক যে সেখানে কোন কোন প্রশ্ন ছাড়তে হবে, কোন কোন প্রশ্ন খাতা কল পেন না ধরে করতে হবে আর কোন কোন প্রশ্ন খাতা পেন ধরে করতে হবে, এই প্রশিক্ষণটা দীর্ঘদিন ধরে যাদের থাকবে না তারা কোনোভাবেই ওই প্রশ্নটা পেয়ে যদি সব প্রথম থেকে সলভ করতে থাকে, তারা সেইখানে সেটা ওই টাইমের মধ্যে শেষ করে উঠতে পারবে না। তারা সফল হবে প্রশ্নটার উত্তর দিতে, কিন্তু তারা আলটিমেটলি পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে। এর বাইরেও ধরুন স্বাস্থ্যের ক্ষেত্রেও সে একই জিনিস, মানে সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুল, সরকারি হাসপাতাল, এইগুলো থেকে ক্রমশ ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠতে থাকে ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচিং সেন্টার, মেডিকেল কলেজ প্রাইভেট, এবং সেখানে বহু ক্ষেত্রেই পরিষেবা অনেক ভালোও হয়। তো সেইখানে টাকার যে রমরমা, টাকাই সেখানে কথা বলে, টাকাই সব কিছু। সেখানে অবশ্যই লোকের আই ওয়াশ করার জন্য কিছু নানা লোক দেখানো স্কলারশিপ, যেগুলো আংশিক স্কলারশিপ বহু ক্ষেত্রেই, এরকম বহু কিছুর অনেক ব্যবস্থা করা আছে, বা ওরকম বহু কিছুর অনেক টোপ সেখানে দেখানো হয় লোককে বুঝিয়ে রাখার জন্য যে হ্যাঁ এখানে সবারই মেধা থাকলেই হবে।
কিন্তু দিনের শেষে একটু বিষয়টাকে বিশ্লেষণ করলে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে ফ্র্যাঙ্কলি আলাদা করে কথা বললেই বুঝতে পারবেন যে এই পুরো সিস্টেমটা কীরকমভাবে চলছে টাকার ওপর চালিত হয়। কারণ যারা নিজেরা ওই ধরনের জিনিসগুলোর বিজনেসের সাথে যুক্ত তারা নিজেরাই বিজনেস ছেড়ে নিজেরাই পরীক্ষাগুলো দেবে না, তারা জানে যে সেটা, বা তাদের ছেলে মেয়েদেরও সেইটার জন্য মোটিভেট করবেই না। তারা খুব ভালো করেই জানে যে সেটা সম্পূর্ণ লোককে টুপি পরিয়ে ব্যবসা করার তাদের অনেক সহজ রাস্তা। এবং এই রকম জায়গা থেকে দেখুন যে যে সমাজ প্রাচীন যুগ মধ্যযুগ সেইখান থেকে পেরিয়ে আধুনিক যুগে প্রবেশ করার পর তারা পৃথিবীর বেশিরভাগ দেশ বেশিরভাগ সমাজ যারা যেখানে নবজাগরণ ঘটলো, যারা এটা ঠিক করলো যে আমরা এতদিন যেভাবে অন্ধকারময় যুগে কাটিয়ে এসেছি সেখানে লোকের পরিচয় যেগুলোর ওপর তার কোনো হাত নেই সেগুলোই ডিটারমাইন করেছে, নির্ধারণ করেছে যে কে কোন পজিশনে থাকবে, কে কতটা সফল হবে। সেই জায়গা থেকে আমাদের নবজাগরণ ঘটেছে। আমরা সাম্য, ভ্রাতৃত্ব, গণতন্ত্র এই এই ধরনের মহান বিভিন্ন তত্ত্বের সাথে পরিচিত হয়েছি এবং আমরা সেগুলোকেই জাতীয় জীবনে গ্রহণ করব। সেই সমাজ তত বেশি সভ্য হলো যে সমাজে ভাগ্যের উপর নির্ভরশীলতা যত কম। সেখানে বলা গেল যে না, তুমি যতই শারীরিকভাবে অক্ষম হও না কেন, তুমি যেহেতু স্টিফেন হকিং, তোমার মস্তিষ্কটা যেহেতু আমাদের কাজে লাগতে পারে, তাই তোমাকে সর্বোচ্চ যা যা সাহায্য করা সেগুলো আমরা করব। সেখানে ভাগ্যের ওপর নির্ভরতাটা তত কম, সেই সমাজ সেই দেশ ততটা বেশি সভ্য হতে পারলো। কিন্তু যে সমাজে যত মানে ভাগ্যের ওপর নির্ভরতা বেশি সেই সমাজ তত পিছিয়ে, সেখানে তত নেপোটিজম বা এই ধরনের জিনিস এখন সেগুলোর ওপর নির্ভরতা তত বেশি। আপনি ভেবে দেখুন যে 2008 অলিম্পিক্সে যে প্রথম ভারতের হয়ে সোনা, ব্যক্তিগত কোনো ইভেন্টে সোনা আনলো অভিনব বিন্দ্রা, সে যে বিভাগে সোনাটা আনলো শুটিং। এখন সেই শুটিংটা প্র্যাকটিস করার ছোট থেকে যে পরিমাণ বিপুল অর্থের প্রয়োজন হয়, যে পরিমাণ বিপুল অর্থ খরচ হয়, সে ভীষণই বিত্তশালী পরিবার থেকে এসেছিল, তার পক্ষে সেটা সম্ভব হয়েছিল। কিন্তু একটা প্রত্যন্ত গ্রামের ছেলে বা মেয়ে বা শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মেয়ে, সে কি ছোট থেকে এত রকম কেরিয়ার প্রফেশন এক্সপ্লোর করে দেখার সুযোগ পেত? আমরা কি অভিনব বিন্দ্রাকে পেতাম? সে অলিম্পিক্সে চলে যাওয়ার জন্য মনোনীত হওয়ার পর তাকে স্থায়ী থেকে বা ভারত সরকার থেকে বিভিন্ন সাহায্য করা হয়েছে, স্কলারশিপ দেওয়া হয়েছে, বা অলিম্পিকের মেডেলসে এনে ফেলার পর তাকে তো কোটি কোটি টাকায় ভরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে কি প্রথম থেকেই এইটা করার সুযোগ দেখাতে পারত? আর একটা জিনিস দেখুন, এই যে সমস্ত রকম জায়গাতেই এখন যেহেতু ব্যবসাটাকে টিকিয়ে রাখবে আলটিমেটলি টাকার যোগান, এই যে ম্যানেজমেন্ট কোটা বা এরকম চলেছে যেখানে ডাইরেক্ট টাকা দিয়ে শুধু প্রস্তুতি পর্বে টাকার খরচ করার মাধ্যমে সেটা সীমাবদ্ধ নেই, সেখানে প্রস্তুতিতে যারা চূড়ান্ত ব্যর্থ হয়েছে, কোনো যোগ্যতার প্রমাণই রাখতে পারেনি, তারাও ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলে যেতে পারছে। বিভিন্ন প্রাইভেট কলেজে পড়ে তারা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অন্য যোগ্য মেধাবী লোকেরা যাদেরকে নানা রকম প্রতিবন্ধকতা সামলাতে হচ্ছে তাদের তুলনাতে অনেক এগিয়ে যাচ্ছে, এবং সেটা সে যেতে পারবে সেইটা আগে থেকে তাদের সম্যক ধারণা আছে বলেই তারা সমাজের অত উঁচু জায়গার লোকেরা তাদের সন্তানদের সেই পথে পাঠাচ্ছে ভালো রকমভাবে জেনে স্টাডি করেই। আপনি এই বিষয়টার ওপরও ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বিশ্লেষণ আপনারা পড়ে থাকবেন কাগজে, পত্রপত্রিকায়, যে এই যে বিল গেটস বা এই ধরনের লোকেরা, তারা যে সমাজে জন্মেছেন, যে দেশে জন্মেছেন, যে সময়ে জন্মেছেন, সেই সময় ওই রকম একটা পরিবারে তারা জন্মেছিলেন। তাদের বাড়ির লোক তাদেরকে কম্পিউটার দেওয়া বা একটার পর একটা চাকরি থেকে বা হার্ভার্ড থেকে তারা MIT থেকে যখন ড্রপ আউট করছে তখন তাদেরকে সাপোর্ট করে তাদের নিজস্ব পড়াশোনাকে চালিয়ে যাওয়া, কাজকে চালিয়ে যাওয়া, এই সমস্ত কিছু তারা দিতে পেরেছেন বলেই তারা এই জায়গায় এসছেন। না হলে শুধুই কি তারা তাদের পরিশ্রম বা মেধা প্রতিভা দিয়ে কি ওই জায়গায় যেতে পারতো? খুব সহজেই তাদের টোটাল বায়োগ্রাফিটা বা জীবনীটা যদি আমরা দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে জীবনের প্রত্যেকটা পর্যায়ে তাদেরকে এরকম এক বা একাধিক নির্ধারক তাদের সাহায্য করেছিল সেই জায়গাটায় পৌঁছতে। আপনি আজকের ইউটিউবারদের কথা ভাবুন, এই যে বিভিন্ন ইউটিউবাররা আমাদের মনোরঞ্জন করছে বিভিন্নভাবে, বা সমাজ মাধ্যমে অনেক লোকেরা এত জনপ্রিয় হয়ে কেরিয়ার তৈরি করে ফেলেছে, সেখান থেকে অন্যান্য দিকে চলে যেতে পেরেছে। তো আজ থেকে 10-15 বছর আগেও বা 20 বছর আগেও তাদের এরকমই প্রতিভাবান একটা লোক, এরকম তাদেরকে কি আমরা জানতে পারতাম কোনোভাবে? সেই জায়গাটা কি ছিল? তাহলে একই রকম প্রতিভা বা কর্মঠ হয়েও সেই সময় যদি কেউ জন্মায়, শুধু জন্মের সময়টার দোষে তার কি আদৌ জীবনে তাকে কেউ চিনতো? সে আদৌ কোনো একটা জায়গায় দাঁড়াতে পারতো?
এটা আমরা কি করে বলবো যে আমাদের দেশে কত আম্বেদকর, কত স্টিফেন হকিং হয়তো শুধুমাত্র দলিত বা আদিবাসী বা কোনো একটা জেলে বা ম্যাথর বা মুটের ঘরে জন্মেছে বলে বা চাষির ঘরে জন্মেছে বলে তাকে আমরা জানতেই পারিনি, তার অন্য কোনো মানে সে নিজেও জানতে পারেনি যে তার কি ক্ষমতা, তার কি কিছু। এবার এখন যে কোনো বাবা মাই তার পুরো রোজগারটা দিতে বাধ্য হচ্ছেন, মধ্যবিত্ত বাবা মা পুরোটাই খরচ করতে বাধ্য হচ্ছেন। তারা সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, একটা জীবন তৈরি করেছেন, সামান্য কিছু টাকা রোজগার করছেন, সেই টাকায় তাদের শখ পূরণের জন্য নয়, কোনো অবসর যাপনের জন্য নয়, তারা পুরো টাকাটাই ঢালতে বাধ্য হচ্ছেন নিজেদের স্বাস্থ্যে আর সন্তানের শিক্ষার পেছনে। তার বাইরে তাদের হাতে না কোনো জীবন বলে কোনো জিনিস পড়েই থাকছে না। এখন এই টাকা দেওয়ার প্রতিযোগিতাটা তৈরি করছে তাদের ছেলে মেয়েদের অন্য পরের প্রতিযোগিতা, মানে ইঁদুর দৌড় যেটাকে আমরা সাধারণভাবে বলি, সেই ইঁদুর দৌড়ের জন্য। কিন্তু সেই ইঁদুর দৌড়ে আদৌ কয়েকজনের ভাগ্যে শিখে ছিঁড়বে, কয়েকটা বেড়ালের ভাগ্যেই মাত্র শিখে ছিঁড়বে, কিন্তু তার আগে তাদের বাবা মাদের ইঁদুর দৌড় করতে হচ্ছে। তার বাবা মাদের ইঁদুর দৌড় করতে হচ্ছে তার ছেলেকে যাতে ওই জায়গাটায় পৌঁছে দিতে পারে তার জন্য। রাষ্ট্রের কোনো দায় নেই, রাষ্ট্র জানে যে সরকারি স্কুল চালানো হচ্ছে মিড ডে মিলের জন্য, সোয়াবিন, জুতো, ট্যাব এই ইত্যাদি নানা রকম কিছু দেওয়ার জন্য। আর সেখানেও মিড ডে মিলের টাকা আবার অনেকাংশে যারা শিক্ষক শিক্ষিকা তারাই মানবিকতার খাতিরে নিজেদের চাঁদা থেকে দেবেন জনগণের রোজ সামাল দিতে, হ্যাঁ, তাদের ওপর যাদের বিরূপ সমাজে কোনো ধারণা বেশি না প্রাধান্য পায়। তো এই রকম একটা পরিস্থিতিতে ভেবে দেখুন যে আমরা রয়েছি, যেখানে আমরা কতটা টাকা ঢালতে পেরেছি তার ওপরই আমাদের জীবনে আমরা কতটা সুযোগ পাবো, প্রত্যেকটা পর্যায়ে কতটা প্রতিবন্ধকতা আমাদের সামনে এসে দাঁড়াবে, বা সেই প্রতিবন্ধকতাগুলোকে এড়ানোর জন্য যে লোকেদের সাহায্য লাগবে সেটা নির্ভর করছে অনেকটা টাকার ওপর, বা অনেকটা তারা সমাজের কোন জায়গায় রয়েছে, কোন র্যাঙ্কে রয়েছে, তার নিচের যেসব র্যাঙ্কের লোকেরা আছে তারা তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আজকে একজন বড় সরকারি অফিসার বা বড় বেসরকারি বড় পদে কর্মরত যিনি আছেন, তার ছেলে মেয়ে বা তার নিজের কোথাও কোনো সমস্যা হলে সেগুলোকে দূর করার জন্য ভারতের যে প্রান্তেই সে থাকুন না কেন, সেখানে তার অধস্তন কর্মচারীরা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। সব সময় তার ছেলে মেয়ের পরিবারের সমস্ত সমস্যায় সে চাইবে তার মন জয় করতে। এইরকম বিভিন্ন জায়গায় তাকে হেনস্থার হাত থেকে, ভোগান্তির হাত থেকে তার জন্য যতটা ম্যাক্সিমাম করা যায় সেই জায়গাটা করবার জন্য গোটা সমাজ, তার পারিপার্শ্বিক তার জন্য রেডি থাকবে। আর আমরা শাহরুখ খানের মতো এরকম কয়েকটা উদাহরণ দেখে ধরে নেবো যে ওই রকম একটা বিশাল ইন্ডাস্ট্রি, সেখানে নিশ্চয়ই এরকম কোনো একজন আন্ডারডগ একদম র্যাগস টু রিচেসে পৌঁছে গেছেন, তার মানে নিশ্চয়ই এখনও যে চেষ্টা করে, যে যার পরিশ্রম থাকে তাকে নিশ্চয়ই ওপরওয়ালা গডেশ্বর আল্লাহ নিশ্চয়ই তাকে সেই তার ওপর দয়াবান হন। আমরা এইরকম একটা মিথ্যে নিজেকে খাইয়ে খাইয়ে রোজ একটার পর একটা প্রজন্ম কাটিয়ে দেবো। আমরা একবারও ভেবে দেখবো না যে সেই ইন্ডাস্ট্রিতেই একটা শাহরুখ খান তৈরি করার জন্য বাকিরা আরও কত কয়েকশো কয়েক হাজার লোক কীরকমভাবে কোথা থেকে এসছে, কী তাদের ব্যাকগ্রাউন্ড, কী তাদের সেখানকার প্রতিচ্ছবি, ওরকম কত শাহরুখ খান যে ভারতে তৈরি হতে পারতো 150 কোটির দেশে, সেটা এখন বিশেষ করে সমাজ মাধ্যমের যুগে এসে খানিকটা তার আমরা প্রতিচ্ছবি বা আভাস পাচ্ছি। এবং সবথেকে বড় কথা, একই ধরনের লোক একই স্টাইল নিয়ে 30 বছর আগে তখনকার মানুষ যেটাকে গ্রহণ করেনি, 30 বছর পরে রাজেশ খান্নার যুগে মানুষ যে অ্যাংরি ইয়াং ম্যানটাকে সেরকমভাবে দেখেনি, অমিতাভ বচ্চনের যুগে সেই অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটাকে সেভাবে খেয়েছে, শাহরুখ খানের যুগে যে জিনিসটা চলেছে সেই একই জিনিস শাহরুখ খান তার 10-15 বছর পরে আর সেই ক্যারিশমা রাখতে পারেনি। এইটা যে পুরোটাই সময়ের ওপর। আজ থেকে 15 বছর আগে যারা সরকারি চাকরির জগতে প্রবেশ করেছে তাদেরকে চিন্তা করা তো দূর, তাদেরকে মানে বছরে নামমাত্র কিছুদিন বইপত্র খুলে তারা একটা কোনো না কোনোভাবে পড়াশোনা শেষ করে যে অবস্থায় যে পর্যায়ে শেষ করেছে সেই পর্যায়ের উপযুক্ত চাকরি তারা হেসে খেলে পেয়ে গেছে। সেই রকমই তখন অ্যাপ্লিক্যান্ট বা প্রতিযোগীর সংখ্যা, সেরকমই তাদের সিট সংখ্যা বা আসন সংখ্যা। আজকের দিনে দাঁড়িয়ে সে শুধু 10 বা 12 বছর পর জন্মে যাওয়ার অপরাধে সে একই লোক দেখছে যে সেখানে কম্পিটিশনটা 1000 গুণ বেশি বেড়ে গেছে। এছাড়াও এসছে নানা রকম দুর্নীতির কারণ, সরকারি চাকরি এখন যথেষ্ট ওয়েল পেড, তো সেখানে পাওয়ার জন্য লোকের যেহেতু আগ্রহ অনেক বেশি, তাই স্বাভাবিকভাবেই মৌমাছিরা সেখানে জড়ো হয়েছে। সমাজের যথেষ্ট প্রভাবশালী প্রতিপত্তিশালী লোকজন, স্বাভাবিকভাবেই দুর্নীতির অনুপ্রবেশ সেখানে আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। এছাড়াও দেখুন জাস্টিস, আজকে যে ছেলেটা বা মেয়েটা তাদের বাবা মা
ন্যায় বিচার পায়নি, যারা নানা রকমভাবে অন্যের জায়গায় অন্যের দ্বারা শোষিত লাঞ্ছিত হন, তার বাড়ির পরবর্তী প্রজন্মেরও কি সেই জায়গাটায় আর মাথা তুলে দাঁড়াবার কোনো সুযোগ কি তার বাড়ির পরবর্তী প্রজন্মেরও আছে, যে আর্থিক বা সামাজিক শোষণের হাত থেকে যার বাবা মা তাকে রক্ষা করতে পারলো না হাজার চেষ্টা করেও? এই রকম বিভিন্ন কিছু বলতে গেলে মানে আর কি এই সমস্ত দিকগুলো নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে মিথ্যেটা নিজেদের খাইয়ে গেছি, সেই রকমভাবে দ্বার বন্ধ করে আমরা আসলে ভ্রমটাকে নয়, আমরা সত্যটাকেই রুখে দিয়েছি, মানে কবিগুরুর ভাষা নিয়ে বলতে হয়। এবং সেইটাকে যদি না আমরা নিজেরা উপলব্ধি করি, তাহলে আমরা আমাদের পরবর্তীকালেও আজকের জায়গা থেকে অন্তত একটু একটু করে সভ্যতার দিকে অগ্রসর হওয়া টাকে পুরোপুরি বন্ধ করে দেবো, দিয়ে এখন যে পথে চলেছি, ওই যেটা বললাম যে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুর বাণিজ্যিকীকরণ, যার টাকা থাকবে সে পুষ্টি পাবে, সে ছোট থেকে খেলা বেছে নিলে। আমাদের সময় আমরা দেখেছি যে, আমাদের সময় থেকে আমরা চোখের সামনে দেখেছি যে বিভিন্ন লোকের খেলাধুলায় 5 বছর 10 বছর বয়স অবধি দারুণ প্রতিভা, কিন্তু যত সময় গেল সে তত তার মতো প্রতিভাবান লোকেদের থেকে পিছিয়ে যেতে থাকলো। কি না, তার না পেলেও সে ঠিকমতো ডায়েট, একটা খেলোয়াড়ের যা পাওয়ার কথা, সে একটা অস্বাস্থ্যকর পরিবেশে বস্তি অমুক জায়গায় তারা বেড়ে উঠতে বাধ্য হলো। স্পোর্টস মেডিসিন তো কি জিনিস সেটা জানেই না, খায় না, মাথায় দেয়, এখানকার খেলোয়াড়রাও জানে না যে স্পোর্টস মেডিসিন কতটা মানে প্রয়োজনীয় একটা জিনিস। নেতাজি ইন্ডোরে বহুকাল আগে একবার তৈরি হয়েছিল, তারপর থেকে সেটা আর কিছুই মানে নেই সারা রাজ্যে আমাদের। আর দেশের কি অবস্থা তা তো কী বা বলবো। এখন মোহনবাগানের মতো টিমে একটা দেশি প্লেয়ার, একজন স্বদেশি প্লেয়ার ভালো খেলছিলেন, রাম মালিক, তার চেহারা, তার বার বৃদ্ধি, তার পুষ্টি, সেগুলো দেখলেই মানে বোঝা যাবে যে আমাদের মানে কি অবস্থা। মানে একটা ফুটবলের মতো বডি কন্ট্যাক্ট গেমে, ফিজিক্যাল গেমে একজন খেলোয়াড় যে অতটা প্রতিভার স্বাক্ষর রেখেছে, তার যদি ওই রকম অবস্থা হয়, সে অতটা মানে দিনান্ত মানে দিনমজুর, একটা দিন আনে দিন খায় এরকম একটা পরিবার থেকে সে উঠে আসছে, তারপরেও সে নাম করার পরও তার অবস্থার কোনো উন্নতি হলো না। খুব দ্রুতই সে প্রচারের আলো থেকে সরে গেল। তাকে প্রত্যেক দিন প্র্যাকটিসের জন্য হাওড়া বর্ধমান কড লাইনের ট্রেন ধরে 50 কিলোমিটার 60 কিলোমিটার যাতায়াত করতে হতো। এখন তার যদি দিনের বেশিরভাগ পরিশ্রমটাই যাতায়াতে লেগে যায়, তাহলে সে তার আত্মিক বৌদ্ধিক বিকাশের সুযোগটা কোথায় পাবে? এই যে যারা সরকারি বেসরকারি কর্মচারী, খুব একটা উঁচু র্যাঙ্কের নন, তারা তো ট্রেনে করে বাসে করে যাতায়াত করার পথেই যে এনার্জি, যে শক্তি তারা শুইয়ে ফেলেন, তারপর তো তাদের অফিসে ঢোকার সময় তারা অর্ধেক মানে কর্মশক্তি তাদের নিঃশেষিত হয়ে যায়। তারা আর তারপরে তাদের কি জীবন থাকবে? তারা তো সপ্তাহান্তে একদিন ছুটি পাক বা দুদিনই পাক, তারা তো সেই সময়টা শুধু ঘরের কাজ করতে আর তাদের পুরো বিশ্রাম নিতেই চলে যাবে। তার থেকে বেশি তো তাদের শরীরে বিশ্রাম লাগবে। তারা আর কি করবে? মানে তাদের আর কি থাকবে জীবনে? তো এই রকম যাদের জীবন, যারা সরকার যদি ক্রমশ সেইগুলো থেকে হাত গুটিয়ে নেয়, শিক্ষা স্বাস্থ্য যেগুলো বেসিক নেসেসিটি, সেই জিনিসগুলোই যদি মানুষের কাছে ঠিকঠাক অ্যাক্সেস না থাকে, তাহলে আমরা কিসের সাম্যাবস্থা, কিসের সুযোগের সাম্যের কথা আমরা বলি? এত গালভরা কথা, আমাদের 16 নম্বর অনুচ্ছেদ সংবিধানে জঞ্জল করছে শুধুই কাগজ কলমে কিছু লেখা কালির আকড় হয়ে। মানে সেটা আর কি, আমরা যদি জনগণ নিজেরাই সেই জিনিসটাকে স্বীকার না করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কে আমরা নিজেরা কি আর দোষারোপ করতে পারবো? আমাদের তো উচিত তাদের কাছে গিল্টি ফিল করা, তাদের কাছে দোষী হয়ে থাকা, যে আমরা যুগের পর যুগ এই অবস্থাটাকে ভালো করার বদলে আরও খারাপ করে দিয়েছি। আগের থেকে আরও বেশি তাদের জন্য কঠিন, সমস্যা সংকুল, প্রতিবন্ধকতাপূর্ণ একটা রাস্তাকে আমরা তাদের সামনে রেখে দিয়েছি। আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালোবাসলে কখনই আমাদের সমস্ত অর্থ দিয়েও, উজাড় করে দিয়েও দেখতে এটা মানতে পারবো না যে আমার ছেলে মেয়ে প্রথম থেকেই সমস্ত রকম প্রতিযোগিতায় এত পিছিয়ে পড়ছে, এতটা পিছিয়ে শুরু করছে। এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না। তাই সভ্য যদি আমরা নিজেদেরকে আদৌ বলতে চাই, তাহলে সবার আগে এই সুযোগের সাম্যটা খাতায় কলমে নয়, বাস্তবে আমাদের করে দেখতে হবে। ক্রমশ অবনমন না ঘটিয়ে আমাদের এই সাম্যটা প্রতিষ্ঠিত করার জন্য আমি এরকম বলছি না যে সব কিছুতেই সরকারি ক্ষেত্রে প্রাধান্য আবার আগের মতো রমরমিয়ে ফিরিয়ে দিতে হবে, কিন্তু এক্ষেত্রেও বিশ্বের এক্সাম্পলার জায়গায় বহু দেশ, বহু সমাজ রয়েছে, তারা যে মডেল ফলো করেছে, সেই মডেল যদি আমরা ফলো করতে পারি, আমরা যদি আমাদের নীতি নির্ধারকদের চাল ডাল সোয়াবিন ব্যাগ জুতো এসবের বদলে একটু সেগুলোর ইনসেন্টিভাইজ করে আমরা যদি
প্রকৃত নীতি নির্ধারণ, যেটা দীর্ঘমেয়াদী আমাদের এই মানব সম্পদের উন্নয়ন ঘটাতে পারবে। তাদেরকে কোনো রকম আনফেয়ার একটা অন্যায্য প্রতিযোগিতার মুখে ঠেলবে না, তাদের সত্যি শুধু প্রতিভা এবং মেধা আর পরিশ্রমের উপর যাতে তাদের সাফল্যটা নির্ভর করে, যতটা বেশি সম্ভব হয়, পুরোপুরি করা তো কখনোই সম্ভব হবে না, সেইটা করার জন্য আমাদের সেই অনুযায়ী যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের নীতি নির্ধারক যারা, তাদেরকে দিয়ে সেই রকম পথে তাদেরকে হাঁটতে বাধ্য করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা এই জায়গাটার পরিবর্তন করতে পারবো। অন্তত তার জন্য সবার আগে প্রয়োজন এইটাকে স্বীকার করা এবং নাগরিকদের মধ্যেই সচেতনতাটা জাগ্রত করা, যাতে তারা না হাত গুটিয়ে চুপচাপ নিজের মনকে মিথ্যা খাইয়ে খাইয়ে একটা মূর্খের স্বর্গে যাতে না বসবাস করে। আপনারা আশা করি এই বিষয়টা এনজয় করলেন। আশা করি ভিডিওটা খুব বেশি দীর্ঘ হলো না, আপনাদের বিরক্তির কারণ হলো না। নমস্কার, আবার পরের ভিডিওয়ে দেখা হবে।